সুন্দরবনের শেষ দিন, তাই ঠাম্মাকে একটু আবদার করলাম চুলটা সুন্দর করে বেঁধে দিতে। শুধুমাত্র 3টে ভাগ করেই বেনুনি করা যায় এরকম নয়, 4টে ভাগ করেও বেনুনি করা যায়। সেটাকে সম্ভবত চাটাই বেনি বা এরকম কিছু বলে। আমি সেটাই করে দিতে বলেছিলাম, কিন্তু আমার চুলে এত জট পড়ে যে কোনো হেয়ার স্টাইল করাই খুব কঠিন হয়ে পড়ে। তাই জন্য ঠাম্মা দেখলাম খেজুর বেনি করে দিচ্ছে। ছোটবেলায় আমার ঠাম্মা যখন বেঁচে ছিল তখন চুল বাঁধার দায়িত্ব ঠাম্মার উপরেই ছিল। ঘুমানোর আগে প্রতিদিন কলা বেনি করে তারপর ঘুমাতাম। তখন আমার যা চুল হতো, এখন আমার যে একটা বেনি হয় তার থেকে মোটা 2টো বেনি হতো। ব্যাস, তারপর ঠাম্মাও চলে গেল আর তার রাজ্যপাটও চুকে গেল। যদিও তারপরে অনেক দিন অবধি আমার দিদি অর্থাৎ আমার পিসির বড় মেয়ে আমার চুল বেঁধে দিয়েছে যতদিন ছিল এখানে। তারপর ও চলে যাওয়ার পরেও আমার চুল একদমই অনাথ হয়ে যায় এবং আমি নিজে খুব একটা যত্নআত্তি করতে পারি না। তাই জন্য এই চুলটার এখন এই অবস্থা। দেখলে একটু কষ্টও লাগে বটে। কোথায় চুল? না না না, চুলটি বাজে জল না। মুখামে এরা মা মেয়ে দুজনে মিলে খুলে জল দিয়ে চান করেছে। বাপরে, আমি মরে গেলেও করবো না, একদিনও দিনই চলে যাবে। আমি মারি দিয়ে আবার করবো, চান করবো। হ্যাঁ, বিকেলে গিয়ে ভালো করে সে 7টা বাজুক 8টা বাজুক একদম শ্যাম্পু করে চান করে নেবো। এই জলে আমি মাথায় দেবো, এমনিতেই উঠে একদম নষ্ট হয়ে যাচ্ছে। এখানের জলটা তো খুবই বাজে, পুরোই আয়রনে ভর্তি। আর জলের এত আয়রন দেখে আমার মনে পড়ছিল সেই যে লাইফ সায়েন্সে পড়েছিলাম যে জলে বেশি আয়রন থাকলে কি কি রোগ হয়, চর্মরোগ, আর্সেনিকোসিস, আরও কী সব। আসলে জীবনযাপনের কষ্ট কি সেটা যারা আমরা শহরে থাকি এবং একটু টাকা পয়সা আছে তারা হয়তো কোনোদিন বুঝলামই না। আজকেও আমাদের 8:30 কল টাইম। চুল বাঁধা শেষ হলেই আমরা বেরিয়ে যাব। শুরু করছি আজকের ভিডিও। ওয়েলকাম টু ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেল। আচ্ছা, আমি না প্রত্যেক ভিডিওয় বলতে ভুলে যাই যে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। আমরা এগিয়ে চলেছি এখন নৌকোর দিকে। এই দুদিন আমরা যে ঘাট থেকে এসেছি বা গেছি, আজকে সেখান থেকে নৌকোটা ছাড়বে না। আমরা আজকে উল্টো দিকে 2 মিনিট হেঁটে সেখান থেকে নৌকো ছাড়বে আমাদের। এই লাগেজগুলো নেওয়ার জন্য কিন্তু ভ্যান ভাড়া আমাদের দিতে হয়নি। যেদিন এসেছিলাম সেই দিনও দিতে হয়নি এবং আজকেও দিতে হয়নি। তবে আমাদের গ্রুপের বাকিদের কি মনে হলো তারা নাকি অতটা হাঁটতে পারবে না, তাই জন্য 50 টাকা দিয়ে আর একটা ভ্যান ভাড়া করলো। কিন্তু আজকে আমরা যেখানে যাব সেই জায়গাটা তুলনামূলক কাছে। কতক্ষণের রাস্তা? এই 2 মিনিটের রাস্তা। আমি হাঁটা পাবলিক, আমি হেঁটে যাব। হঠাৎ করে আমরা ঢুকে গেলাম একটা হোটেলের মধ্যে। এই হোটেলের ভেতর দিয়েই নাকি লঞ্চ ঘাট। বড়ই অদ্ভুত ব্যাপার। এই লঞ্চ ঘাটটা এখনো পুরোপুরি তৈরি হয়নি, তাই জন্য একপাশে বালি পাথর, একদিকে ইট রাখা রয়েছে। জায়গাটা খুবই ভয়ানক। একটু এদিক ওদিক হলেই নদীতে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আজকে আমাদের নৌকার নাম হলো জগদ্ধাত্রী। এটাকে দেখে আগের দিনের থেকে একটু বড় মনে হলো। আজকের ব্রেকফাস্টটা ভালো, লুচি, চানা আর তার সাথে মিষ্টি। লঞ্চে উঠেই প্রথমে আমাদের ব্রেকফাস্ট সার্ভ করা হয়। শেষবারের মতো দেখে নিচ্ছি নদী, গাছপালা আর আকাশ। আবার কবে আসা হবে তার তো ঠিক নেই। তবে এখানে শুধু 3 ডে 2 নাইটসেরই প্যাকেজ হয় না, আপনি 4 দিনও থাকতে পারেন এবং আরও অনেক রকম প্যাকেজ রয়েছে যেখানে আপনি থাকলে হয়তো আরও বেশি জায়গা ঘুরতে পারবেন। সেগুলোও আপনারা দেখে নিতে পারেন। গোসাবায় নামানো হয়েছে এবং এখানেই আমরা 2টো স্পট দেখব। এখান থেকেই আমরা লঞ্চে উঠব এবং আমাদেরকে ছেড়ে আসা হবে গদখালির ঘাটে। 1903 সালে একজন স্কটিশ ব্যবসায়ী কলকাতাকে নিজের দ্বিতীয় ঘর বানিয়ে এই গোসাবাতে এসে এই বাংলোটা তৈরি করেন নিজের থাকার জন্য। এটির নাম হ্যামিল্টন বাংলো। বেকন বাংলোটাও হ্যামিল্টন সাহেবের তৈরি। এই বেকন বাংলোতে রবীন্দ্রনাথ ঠাকুর এসে সম্ভবত 1 দিন বা 2 দিন থেকেছেন। সুন্দরবন অঞ্চলে মানুষ ছিল চরম দারিদ্র্য সীমার নিচে এবং এখানকার মানুষজনের সেরকম শিক্ষাও ছিল না। হ্যামিল্টন সাহেব প্রথম এখানে এসে একটা প্রপার
কলোনি তৈরি করেন বা এখানকার মানুষজনকে উনি চেষ্টা করেন যে দারিদ্র সীমার উপরে ওঠাতে, তাদেরকে শিক্ষিত করতে। তিনি এখানে প্রথম কোঅপারেটিভ সিস্টেমের প্রচলন করেন, যার অর্থ হলো মানুষ যেন এখানে প্রপার খাদ্য, শিক্ষা এবং বাসযোগ্য একটা পরিবেশ পায়। এবং সুন্দরবনের এই উন্নতি করার সময়ে তিনি রবীন্দ্রনাথের সাথে বেশ কিছু চিঠি চালাচালি করেন এই মর্মে যে কিভাবে এই জায়গাটার, এখানকার মানুষগুলোর আরও উন্নতি করা যায়। তিনি প্রথম এখানে ব্যাংক তৈরি করেন, একটি রাইস মিল তৈরি করেন এবং এটি সুনিশ্চিত করেন যে এখানে যেন চাষবাস হয়। অর্থাৎ যা বুঝলাম, ওই হ্যামিল্টন সাহেব যদি এখানে না থাকতেন তাহলে আজকের সুন্দরবন হয়তো আজকের মতন হতো না। এখানকার মানুষরা হয়তো আরও অনেকটা পিছিয়ে থাকতো অন্যান্যদের থেকে। আমাদের বাংলো ভ্রমণ শেষ করে আমরা এখন চলেছি ঘাটের উদ্দেশ্যে। এখান থেকে আমাদের নৌকো ছাড়বে এবং এরপরে বাড়ি। এখানে খাবার দেওয়াটা কিন্তু বেশ অভিনব। সম্ভবত একটা গ্রুপের হয়তো 2-3টে বোট রয়েছে এবং তাদের মধ্যে যে কোনো একটা বোটেই রান্না হয় এবং সেখান থেকে বাকি বোটগুলোতে সেই রান্না ডিস্ট্রিবিউট হয়। আজকে রয়েছে ভাত, আলু ভাজা, ফুলকপি আর পাবদা মাছ। এরকম নদীর ধারে নৌকোয় বসে বসে খাওয়ারও আজকেই শেষ দিন। বেশ মজা হলো কিন্তু এরকমভাবে খাওয়া দাওয়া করতে। যেহেতু আজকে আর কোথাও যাওয়া নেই, তাই জন্য গদখালির কাছাকাছি এসে আমরা যতক্ষণ খাওয়া দাওয়া করছিলাম লঞ্চটা দাঁড়িয়েছিল এক জায়গায়। তারপর সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পরই লঞ্চটা আমাদের ঘাটে নামিয়ে দেয় এবং সেখান থেকে আমরা বেশ কিছুটা হেঁটে চলে আসি গাড়ির সামনে। এবং এই গাড়িতে ওঠার পর থেকেই শুরু হয় নানা রকমের ঝামেলা। আমাদের 10 জন প্রথমেই উঠে আমরা সিট পাচ্ছিলাম না এবং বুঝতে পারছিলাম না যে কারা কোথায় বসেছে, কোন সিটটা খালি রয়েছে। তো সেই নিয়ে একজনের সাথে ঝামেলা হয়ে যায়। সে একটা জায়গায় তার ব্যাগ রেখে দিয়েছিল এবং আরেকটা সিটে সে নিজে দাঁড়িয়েছিল। তো আমরা বুঝতে পারিনি, আমরা ভেবেছি সে হয়তো টোটাল 4টে সিট অকুপাই করে রেখেছে। তাই আমরা কি করি, আমরা ওনার ব্যাগটা সরিয়ে বসতে যাই আর উনি তখনই রেড়ে করে তেড়ে ওঠেন যে আরে আমার ব্যাগটা কেন সরাচ্ছেন। আমরা তখন বলি যে এতক্ষণ ধরে জিজ্ঞাসা করা হচ্ছে যে কে কোথায় বসে আছেন, আপনি বলছেন না কেন। তো সেই নিয়ে একটু ঝামেলা হয়ে যায়। তারপর আমি আর দিদি যে সিটটায় বসেছিলাম সেখানে একটা ব্যাগ নিয়ে বসতে অসুবিধা হচ্ছিল। পেছনে 5টা সিট ছিল এবং সেখানে 3 জন বসেছিল, তাই ভাবি যে একটা সিটে আমাদের ব্যাগটা রেখে দেব। পেছনের 5টা সিটে ছিলেন 3 জন, একটি দম্পতি এবং তাদের এক বাচ্চা, এবং আরও 2টো সিটে তাদের ব্যাগ, জলের বোতল, আরও অনেক কিছু রাখা। তো আমরা তখন তাদের বলতে যাই যে আমার ব্যাগটা একটু রাখুন, আমরা ওখানটাতেই বসছি। তো উনি বলেন যে না, এখানে তো ব্যাগ রাখা যাবে না, আপনি ব্যাগটা গলিতে রাখুন, নয় আপনার পায়ের সামনে রাখুন। তো আমরা বলি দেখুন পায়ের সামনেই রেখেছিলাম, ব্যাগটা যেহেতু মোটা আর উপরের বাঁকেও উঠছে না, অস্বস্তি হচ্ছে, তাই এখানটায় রাখলে ভালো হবে। উনি কিছুতেই ব্যাগ রাখতে দেবেন না। ওনার বক্তব্য ব্যাগ থেকে যদি চুরি হয়ে যায় তার দায় কে নেবেন, তাই জন্য ব্যাগের মালিককেও ওখানে বসতে হবে। 24 সিটের গাড়ি, তার মধ্যে 10 জন আমাদেরই লোক, আর ওই শেষ সিটটার পর থেকেই আমাদেরই লোকেরা বসেছিল, তাই ভগবান জানে কে চুরি করতো। তো আমরা বলি যে ঠিক আছে, তাহলে যার ব্যাগ সেও ওখানে বসবে, আপনি সরুন, এবং উনি সরবেনও না। অনেকক্ষণ ধরে এই নিয়ে কথা কাটাকাটি হয় এবং মাঝখান থেকে ওনার ওয়াইফ এসেও চিল্লামিল্লি করে যে কেন ওনার হাজবেন্ডের সাথে বাজেভাবে কথা বলা হচ্ছে। উনি মাঝখান থেকে আসেন এবং এটাও দেখেন না যে আগে শুরু করেছেন ওনার হাজবেন্ডই। এই নিয়ে অনেকক্ষণ তুমুল চিৎকার চেঁচামেচি চলে এবং ওনার ওয়াইফ ভুলবশতই মা বাবা তুলে কথা বলে ফেলে। সেটা আমার বাবার খারাপ লাগে, সেখান থেকে বাবা আবার চিৎকার করে। তো এই নিয়ে অনেকক্ষণ কথা কাটাকাটি হওয়ার পর অবশেষে উনি আমাদের একটা সিটে বসতে দেন। অনেকক্ষণ ধরেই বলে গেছেন আমরা অশিক্ষিত, আমাদের শিক্ষা নেই, তাই জন্য এভাবে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছি। একটা 5 জনের সিটে 3 জন বসে আছেন, সেখানে একটা ফাঁকা সিট চাওয়া যে কতটা অপরাধ হয়ে গেছে, সেখানে যে কিভাবে অশিক্ষা রয়েছে সেটা আমরা বুঝতে পারিনি। তো উনি নাকি এটা নিয়ে কমপ্লেন করবেন, সে যা খুশি উনি করতেই পারেন, ওনার ব্যাপার সেটা। কিন্তু আমাদের একবারও মনে হয়নি যে একটা ফাঁকা সিটের দাবি করে আমরা ভুল কিছু করেছি। ফেরার সময় একটা অভিজ্ঞতাই বাজে হলো। যাই হোক, বলেছিলাম যে যদি ভালো লাগে সব কিছু তাহলে পরে আমি শেয়ার করব কাদের সাথে গেছিলাম। আমরা গেছিলাম সুন্দরবন ইকো ট্যুরিজমের সাথে, আমি লিঙ্কটা নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। শুধুমাত্র নিজেদের কেনাকাটা ছাড়া আমাদের কিন্তু 3 দিনে আর কোনো খরচ হয়নি। লাগেজও ওরাই ভ্যানে করে নিয়ে গেছে এবং যে কটা এন্ট্রি ফি লেগেছে, গাইড ফি লেগেছে, সব কিন্তু ওরাই দিয়েছে। এই হলো আমাদের 3 দিনের সুন্দরবন বৃত্তান্ত। কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগলো আর আপনারা যারা সুন্দরবন ঘুরেছেন আপনাদের কেমন লেগেছে। আজকের মতো বিদায়।